আজকের আমি আপনাকে দেখাবো এমন 10টি রিসাইকেল বিজনেস আইডিয়া যেখানে কস্ট জিরো কিন্তু মাসে ইনকাম লক্ষ লক্ষ টাকা। তো স্বাগতম আপনাকে জোহান বাংলার একটি নতুন এপিসোডে। তো যে জিনিসকে ভারতীয়রা আবর্জনা ভেবে ফেলে দিচ্ছিল, সেই জিনিস দিয়েই কানপুরের একজন ছেলে 2700 কোটি টাকার রাজস্ব দাঁড় করিয়ে দিয়েছে এবং সেই জিনিস আজও আপনাদের ঘরে রয়েছে। সালটা ছিল 1995, যখন লক্ষ লক্ষ প্লাস্টিক বোতল আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হচ্ছিল। সবার মনে হতো যে বোতল খালি হওয়ার পরে এর আর কোনো মূল্যই নেই, কিন্তু শ্যামসুন্দর শর্মা তিনি এই আবর্জনার খোলেই অনেক কিছু দেখেছিলেন। তার মনে হতে এই বোতল আবর্জনা নয়, এর মধ্যে পলিয়েস্টার লুকিয়ে রয়েছে এবং এই পলিয়েস্টার দিয়ে টি শার্ট, জ্যাকেট এবং ব্ল্যাঙ্কেট তৈরি হয়। তার কাছে এটা খাজানা ছিল, শুধু দেখার জন্য সঠিক চোখের প্রয়োজন ছিল। কিন্তু আসল সমস্যা এখানে ছিল, ইন্ডিয়ার প্লাস্টিক ওয়েজ একই রকম ছিল না। একই ট্রাকে কোল্ড ড্রিঙ্কস এর বোতল, অয়েল বোতল, টিভি, আটা এবং সব রকমেরই প্লাস্টিক সোজা গরম করে গলিয়ে ফেলো, খারাপ প্লাস্টিক বার হয়ে যাবে। ঠিক এই জায়গাতেই শর্মাজি নিজের জিনিয়াস মুভ দেখান। তিনি কোরিয়া থেকে টেকনোলজি ইম্পোর্ট করেন, বোতলগুলো প্রথমে আলাদা করেন, এরপর সেগুলোকে ধুয়ে ছোট ছোট টুকরোয় পরিণত করে এবং এরপর মেশিনের দ্বারা সেগুলোকে পাতলা পলিয়েস্টার ফাইবারে পরিণত করে। যে বোতলগুলো কাল ডাস্টবিনে ছিল সেগুলো আজ টেক্সটাইল মিলে। শুরুর দিকে টেক্সটাইল কোম্পানির বিশ্বাসই ছিল না। এরপর গণেশা তাদের কোয়ালিটি দিয়ে তাদেরকে কনভিন্স করে এবং আজকের ডেটে গণেশা ইকোস্ফিয়ার প্রত্যেক বছরে 9.4 বিলিয়ন পিইটি রিসাইকেল করে। ইন্ডিয়ার সবচেয়ে বড় বটল রিসাইকেলার তারাই। 2700 কোটি টাকার রাজস্ব আবর্জনা হিসেবে ডাস্টবিনে ফেলে দেওয়া বোতল থেকে তৈরি। এখানে কিন্তু একটা প্রশ্ন রয়ে গিয়েছে, যদি একটা কোম্পানি বছরে 9.4 বিলিয়ন বোতল রিসাইকেল করতে পারে, তাহলে ইন্ডিয়ার নদী এবং সাগরগুলো আজও কেন প্লাস্টিক বোতলে ভরা? গভর্নমেন্ট কেন অ্যাকশন নিচ্ছে না? প্রতিদিন বিপুল পরিমাণে পুরানো কাপড় ফেলে দেওয়া হয়, কিন্তু সঠিক রিসাইকেলিং প্রসেসের মাধ্যমে সেই কাপড়ের ফাইবার আবার কাজে লাগানো সম্ভব হয়। কিন্তু এখানে প্রশ্ন হলো, কিভাবে একটা পুরনো জামা সেটা থেকে আবার নতুন সুতোর রূপ নেয়? প্রথমে বিভিন্ন কালেকশন সেন্টার, টেক্সটাইল ফ্যাক্টরি এবং রিসাইকেলিং ফ্যাসিলিটি থেকে বিভিন্ন পুরনো কাপড় সংগ্রহ করা হয়। এরপর কাপড়গুলোকে কারখানায় নিয়ে এসে কর্মীরা কাপড়ের ধরন অনুযায়ী আলাদা করে সেগুলোকে। এরপর পুরনো কাপড়গুলো বড় বড় ইন্ডাস্ট্রিয়াল কাটিং মেশিনে যায় এবং মেশিন কাপড়গুলোকে ছোট ছোট পিসেসে কেটে ফেলে। এরপর সেই পিসেস আরো প্রসেসিং এর জন্য প্রস্তুত হয়। এখন এগুলো সুতো নয়, এগুলোকে আবার ফাইবারে পরিণত করতে হবে। এরপর আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, বিশেষ টেক্সটাইল মেশিনের মাধ্যমে কাপড়ের পিসগুলোকে ধীরে ধীরে খুলে ছোট ছোট পিসে পরিণত করা হয়। একসময়ের শক্ত কাপড় এখন তুলোর মতো লুজ ফাইবারে পরিণত হয়। এরপর বিশেষ মেশিনারি ফাইবারগুলোকে পরিষ্কার ও ইউনিফর্ম করা হয়। এর ফলে পাওয়া যায় তুলনামূলকভাবে বেশি পরিষ্কার টেক্সটাইল ফাইবার। এখন আসে সেই মুহূর্ত যার জন্য পুরো প্রসেস। ফাইবারকে স্পাইন মেশিনের মাধ্যমে টেনে সরু করা হয় এবং টুইস্ট করা হয়। এই টুইস্টের ফলে লুজ ফাইবার ধীরে ধীরে সুতোতে পরিণত হয়। এরপর মেশিন সেগুলোকে দ্রুত গতিতে ববিনে পেঁচিয়ে রাখে। এইভাবেই পুরানো ফেলে দেওয়া কাপড় থেকে সুতোয় পরিণত হয়। একটি সাধারণ বাঁশ থেকে যদি তৈরি হয় এমন সুন্দর একটি ব্যাগ, এবং সেই ব্যাগ আপনি বাজার করতে বা কোথাও ঘুরতেও নিয়ে যেতে পারেন। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও বিভিন্ন ধরনের ব্যাম্বু প্রসেসিং ও ওয়েভিং এর মাধ্যমে বাঁশ থেকেই তৈরি করা যায় হ্যান্ডব্যাগ এবং আরো বিভিন্ন ধরনের অন্যান্য পণ্য। এর জন্য সর্বপ্রথমে উপযুক্ত পরিপক্ক বাঁশ সংগ্রহ করা হয়। এরপর বাঁশের কাণ্ডগুলোকে ফ্যাক্টরি ওয়ার্কশপে নিয়ে আসা হয়। কারখানায় আনার পর বাঁশের বাইরের ময়লা এবং আনওয়ান্টেড অংশগুলোকে পরিষ্কার করা হয়। তারপর মেশিন বা বিশেষ কাটিং টুল ব্যবহার করে বাঁশকে লেন্থ অনুযায়ী কেটে নেওয়া হয়। এখনো কিন্তু এটা ব্যাগ তৈরির উপযোগী নয়, কারণ বাঁশকে আরো ফ্লেক্সিবল এবং থিন স্ট্রিং এ পরিণত করতে হবে। এরপর বাঁশগুলোকে লম্বালম্বি ভাবে ভাগ করে লম্বা স্ট্রিপ তৈরি করা হয়। এরপর স্ট্রিপের থিকনেস কমানো এবং আরো স্মুথ করার জন্য প্রসেসিং করা হয়। ফলে শক্ত বাঁশ ধীরে ধীরে তৈরি হয়ে ওঠে পাতলা এবং ফ্লেক্সিবল ওয়েভিং ম্যাটেরিয়াল। এবং এই বাঁশের তৈরি ব্যাগকে দীর্ঘদিনের ব্যবহারযোগ্য করার জন্য নির্দিষ্ট ট্রিটমেন্ট দেওয়া হয়। এরপর পাতলা পাতলা ব্যাম্বু স্ট্রিক সেগুলোকে একটার উপর একটা বসিয়ে ওয়েভিং করা হয়। শুধু ওয়েভিং করলেই ব্যাগ তৈরি হয়ে যায় না, এরপর বিশেষ টুল ব্যবহার করে সেগুলোকে একটার উপর একটা বসিয়ে ইন্টারলুক করা হয় এবং ধীরে ধীরে তৈরি হতে থাকে ব্যাগের মেন বডি বা স্ট্রাকচার। এই ধাপেই একটা সাধারণ ব্যাম্বু স্টিক দেখতে দেখতে একটা সুন্দর প্যাটার্নে পরিণত হয়। এরপর ব্যাগের ডিজাইন অনুযায়ী বিভিন্ন হ্যান্ডেল ও অ্যাক্সেসরিজ লাগানো হয় এবং এর মধ্যে কিছু কিছু ব্যাগকে বাঁশের ন্যাচারাল কালারই রাখা হয় এবং কিছু কিছু ব্যাগকে অন্যান্য কালারে পেইন্ট করা হয় এবং সবশেষে ব্যাম্বু ব্যাগগুলোকে পরিষ্কার করে প্যাকিং করা হয়। তারপর সেগুলোকে দোকান, শোরুম বা অনলাইন মার্কেট প্লেসের জন্য পাঠানো হয়। একটা ইউজ করা সেলাইন বটল যেটাকে সাধারণত ফেলেই দেওয়া হয়, সেটা যদি রিসাইকেলিং এর মাধ্যমে নতুন একটা ক্রিকেট বল তৈরি হয়ে যায়। প্রথমে ব্যবহার করা সেলাইন বটল সেগুলোকে কন্টেনার রিসাইকেলিং ফ্যাক্টরিতে আনা হয়। এরপর মেশিন সেগুলোকে ছোট ছোট ফ্লেক্সে ভেঙে দেয় এবং এই ফ্লেক্স গুলো পরবর্তী প্রসেসিং এর জন্য প্রস্তুত হয়। তারপর ম্যাটেরিয়ালের পলিমার টাইপ অনুযায়ী নির্দিষ্ট রিসাইকেলিং প্রসেস ব্যবহার করা হয়। প্লাস্টিক ফ্লেক্সে কন্ট্রোলড ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের মাধ্যমে আবারও ইউজেবল প্লাস্টিকে পরিণত করা হয়। প্রয়োজন অনুযায়ী ম্যাটেরিয়াল ফাইবার এবং কম্পাউন্ড করা হতে পারে। শেষে তৈরি হয় সরু সরু প্লাস্টিক প্লেটস। এই প্লেটসই নতুন প্লাস্টিক প্রোডাক্ট তৈরির জন্য র ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয় এবং এরপর শুরু হয় বল ম্যানুফ্যাকচারিং। প্লাস্টিক প্লেটস গুলোকে ম্যানুফ্যাকচারিং মেশিনে দেওয়া হয় এবং ক্রিকেট বলের জন্য বিশেষ মোল্ড ব্যবহার করে গোলাকার বডি তৈরি করা হয়। এরপর বল তৈরি হয়ে গেলে বলের সারফেস কেটে বলকে আরো স্মুথ করা হয় এবং সর্বশেষে প্রতিটি ব্যাচের বলকে পরীক্ষা করা হয়। এবার সেগুলোকে প্যাকিং করে বিভিন্ন দোকানে ও মার্কেটে পৌঁছে দেওয়া হয় পাইকারি রেটে বিক্রির জন্য। আপনার পুরনো জুতোটাকে ফেলে না দিয়ে যদি আবার নতুন জুতোয় পরিণত করা হয় তাহলে কেমন হবে? আমরা প্রতিদিন হাজার হাজার জুতো ব্যবহার করি, কিন্তু জুতো পুরনো হয়ে গেলে তার কি হয়? অনেক জুতোই শেষ পর্যন্ত আবর্জনা
আবর্জনার স্তূপে চলে যায়। কিন্তু আধুনিক রিসাইকেলিং ব্যবস্থায় সেই পুরনো জুতো থেকে আলাদা করে নেওয়া যায় রাবার, ফোম, কাপড় এবং আরো অন্যান্য উপকরণ। প্রথমে কোনো কালেকশন পয়েন্ট, রিসাইকেলিং সেন্টার বা নির্দিষ্ট কোনো সংগ্রহশালা থেকে পুরনো জুতো কারখানায় আনা হয়। এখানে কর্মীরা জুতোগুলোকে পরীক্ষা করেন, কারণ সব জুতো একইভাবে রিসাইকেল করা যায় না। জুতোর কন্ডিশন এবং ম্যাটেরিয়াল অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা হয় এবং এরপরেই শুরু হয় শর্টিং। এক জোড়া জুতোর মধ্যেই থাকতে পারে রাবার সোল, ফোম, লেদার বা সিনথেটিক ম্যাটেরিয়াল, এছাড়াও বিভিন্ন প্লাস্টিক পার্টস ও মেটাল কম্প্যাক্টস। তাই প্রথমেই যতটা সম্ভব বিভিন্ন অংশকে আলাদা করা হয় এবং এরপর পুরনো জুতোগুলো যায় ইন্ডাস্ট্রিয়াল মেশিনে। সেখানে এই মেশিন জুতোগুলোকে কেটে ছোট ছোট টুকরোয় পরিণত করে। এরপর তার সঙ্গে অন্যান্য কালার মিশিয়ে ভালো করে মিক্স করে নেওয়া হয় এবং সর্বশেষ ফাইনালি সেগুলোকে একটা মেশিনে দেওয়া হয় এবং এই মেশিন সেগুলোকে চাপ দিয়ে জুতোর শেপ দিয়ে বার করে এবং এরপর জুতোগুলোকে নিয়ে গিয়ে তার গায়ের এক্সট্রা ম্যাটেরিয়াল বা এক্সট্রা প্লাস্টিক গুলোকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়। এরপর জুতোগুলোকে আগে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানে একজন জুতোগুলোয় আটা লাগিয়ে তার সঙ্গে ব্র্যান্ডের লোগো লাগাতে থাকে। জুতোগুলোর গায়ে বিভিন্ন কালার দিয়ে বিভিন্ন রঙের ডিজাইন করে থাকে। এরপর ফাইনালি জুতোগুলোকে প্যাকেটে ভরে ফেলা হয় এবং এই জুতোই পাইকারি রেটে মার্কেটে পৌঁছে যায়। একটা খালি কোক ক্যান, সেটাকে ব্যবহার করার পরে সাধারণত আমরা ডাস্টবিনেই ফেলে দিই, কিন্তু এই ছোট কোক ক্যানই যদি কোনো রিসাইকেলিং ফ্যাক্টরিতে গিয়ে আবার নতুন চকচকে থালাবাটিতে পরিণত হয় তাহলে কেমন হবে? প্রথমে বিভিন্ন জায়গা থেকে ব্যবহৃত অ্যালুমিনিয়াম ক্যান সংগ্রহ করা হয়। কোক, পেপসি বা আরো অন্যান্য বিভিন্ন ধরনের ক্যান সেগুলো রিসাইকেলিং ফ্যাক্টরিতে পৌঁছায়। এরপর ক্যান বড় বড় ইন্ডাস্ট্রিয়াল মেশিনে যায়। মেশিন ক্যানগুলোকে কেটে ছোট ছোট পিসে পরিণত করে। এর ফলে অ্যালুমিনিয়াম প্রসেসিং করা অনেকটাই সহজ হয়ে যায়। শার্প ম্যাটেরিয়াল পরিষ্কার করা হয় এবং আনওয়ান্টেড ম্যাটেরিয়াল গুলোকে আলাদা করা হয়। এবার আছে সবচেয়ে ইন্টারেস্টিং অংশ এবং এরপর অ্যালুমিনিয়াম স্টেপ গুলোকে একটি চুল্লি বা ফার্নেসে নিয়ে যাওয়া হয়। সেখানে উচ্চ তাপমাত্রায় অ্যালুমিনিয়াম গলে মোলেন্ট অ্যালুমিনিয়ামে পরিণত হয়। অর্থাৎ এক সময়ের কোক ক্যান এখন আর ক্যানের শেপে নেই, এটি আবারও র অ্যালুমিনিয়াম ম্যাটেরিয়ালে পরিণত হয়েছে। এরপর গলানো অ্যালুমিনিয়াম থেকে বড় বড় ব্লক তৈরি করা হয়। এরপর এই বড় বড় ব্লক অ্যালুমিনিয়াম প্লেট গুলোকে ম্যানুফ্যাকচারিং প্রসেসের মাধ্যমে পাতলা শীটে পরিণত করা হয়। এরপর সেই শীটকে আরেকটা মেশিনে দেওয়া হয় এবং সেই মেশিন সেগুলোকে গোল গোল করে কেটে শেপে পরিণত করে। এরপর প্রেস মেশিনের সাহায্যে অ্যালুমিনিয়ামকে মোল্ডের উপর চাপ দিয়ে বিভিন্ন ধরনের কড়া, থালাবাটি ও অন্যান্য ধরনের আকৃতি দেওয়া হয়। শেপ তৈরি হওয়ার পর প্রোডাক্টের এজ স্মুথ করা হয়। তারপর সারফেস ফিনিশিং, পলিশিং বা আরো অন্যান্য ট্রিটমেন্ট করা হয়। এর ফলে কড়া, থালাবাটি এগুলো দেখতে আরো চকচকে হয় এবং সর্বশেষে তৈরি হওয়া প্রোডাক্টগুলোকে চেক করা হয়, যেমন শেপ ঠিক আছে কিনা, সারফেসে কোনো ডিফেক্ট আছে কিনা, ফিনিশিং ঠিক হয়েছে কিনা। সবকিছু ঠিক হলে প্রোডাক্টকে প্যাকেজিং এর জন্য পাঠানো হয়। তো একটা ছোট্ট পানীয় ক্যানের জীবন কিন্তু একবার ব্যবহারেই শেষ হয়ে যায় না।